আজ শুক্রবার 26/9/25 সনের রাত 10টা এলএম ক্লাসের 11তম ক্লাস, অর্থাৎ আমি বোস্টন টাউনে এসে 10টা ক্লাস এর আগে করেছি। আজকে 11তম ক্লাস এবং আমার আলোচনার বিষয় ছিল কি করে আমরা কেস টেকিং শুরু করে চিকিৎসা সেবা দেব। সেই সুবাদে এই সকল আলোচনা। আজকে আলোচনা রেখেছি সাইকোসিস মায়াজমের, অর্থাৎ আমরা থুজা এবং মেডোরিনাম আরো 3-4টা ওষুধ প্রাসঙ্গিক ক্রমে আলোচনা করার চেষ্টা করব। ওটা তুলনামূলক আলোচনা। কি করে এই 4-5টা ওষুধ মনে রাখতে হবে সেই দৃষ্টিকোণে আমার আলাদা, অর্থাৎ আমরা যেন আজকের পরে অন্তত এই 5টা ওষুধ নির্বাচন করতে আমাদের যেন কোনো রকমের অসুবিধা না হয় সাইকোসিস মায়াজমের উপরে, সেটাই আমার উদ্দেশ্য এবং লক্ষ্য। ওষুধগুলোর নামগুলো আগে বলে দিই। এর আগে আমি আলোচনা করেছি থুজা এবং মেডোরিনাম। আজকে এই আলোচনার পিছনে 3টা ওষুধের নাম যোগ করব। সেগুলি হচ্ছে নেট্রামসাল, কোস্টিকাম এবং নাইট্রিক অ্যাসিড। আমি একটু পরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং একটার সঙ্গে একটা। এখন প্রশ্ন হচ্ছে যে নেট্রামসাল সাইকোটিক, বুঝলাম, এটার কোনো গভীরতা নাই, কিন্তু নাইট্রিক অ্যাসিড কেন এসলো? নাইট্রিক অ্যাসিড তো সিবিলিটিক মায়াজম, অর্থাৎ সিবিলিটিক মায়াজমের গভীরতা তার বেশি। এবং প্রশ্ন হচ্ছে আমরা যখন কোনো মায়াজমেটিক ট্রিটমেন্ট করতে যাব তখন আসলে একটা মায়াজম সম্পূর্ণরূপে আপনি পাবেন আপনার লক্ষণে, তা অনেক সময় হয় না। কারণ মায়াজম যখন আলোচনা করতে যাই তখন সেটার মধ্যে কমপ্লেক্স থাকে। এককভাবে একদম পিওর সাইকোসিস মায়াজম এটা হয় না। এটা শরিক, সিফিলিটিক অথবা অন্য আরো কোন রকমের মায়াজম জড়িত হয়ে মায়াজমের গুলো প্রকাশ পায়। এই জন্যই আমরা আলাদা করতে আমাদের কষ্ট হয়। আমরা আলাদা একেবারে থুজার মতন রুগী পেলাম, মেডোরিনার মতন রুগী পেলাম, এটা হয় না। হয় না গতিকেই এই নাইট্রিক অ্যাসিডটা রাখা হয়েছে। আমি এই 5টা ওষুধের কিছু লক্ষণ মনে রাখতে পারলেই এটা কি আমরা সাইকোসিস মায়াজমে প্রয়োগ করতে পারবো নাকি পারবো না? কি সুন্দর পার্থক্য! আমার মনে হয় আপনারা এরপরে খুব সহজ হয়ে যাবে। ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আপনাদের কোনো কষ্ট হবে বলে আমার মনে হয় না। যারা পড়ালেখা করেন আর অনেক লক্ষণ জানেন, অনেক কিছু জানেন, সেটা আলাদা কথা, কিন্তু আমরা মূল লক্ষণগুলো যদি এভাবে মনে রাখতে পারি তাহলে নির্বাচনের ক্ষেত্রে আমাদের এই ওষুধগুলোই আমরা শুরু করতে পারি তার আগের ট্রিটমেন্টটা শেষ করে, অর্থাৎ 18টা বাদার ওষুধ যদি কোনো রকম থাকে সেই সুবাদে। আর আজকে একটা টেস্টিং নিয়ে আলোচনা করব, সেটা শেষে আমি করব। একটু সময় করে শোনার চেষ্টা করবেন। তাহলে চলে আসি। আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ সময় প্রত্যেকেরই দাম বেশি, অর্থাৎ প্রত্যেকেরই হাতে এখন সময় নেই। শোনার সময় নেই, কাজ করার সময় নেই, ওষুধ প্রয়োগের সময় নেই। কত তাড়াতাড়ি আপনার কথাগুলো বলেন, কিন্তু কথাটা বলা এবং মনে রাখার জন্য যে সকল উপমা দিয়ে করতে হয় সেগুলো যদি না দেওয়া হয় তাহলে ওষুধটা মনে থাকবে না। তাহলে আমি সরাসরি চলে আসি। থুজা নিয়ে আলোচনা করছিলাম এবং থুজা নিয়ে আমি কিছু প্রশ্ন করছি এবং আপনাদের নিশ্চয়ই লক্ষণগুলো মনে আছে। তাইলে আমরা একটা জিনিস মনে রাখতে পারি যে সাইকোটিক মায়াজম বুঝতেই আমরা বুঝি গনোরিয়ার জীবাণু সংক্রান্ত কোন রোগ। দেখুন কি সুন্দর পার্থক্য। এরকম কোন রোগ যদি পাই, অথবা তার বংশগতিতে পাই, অথবা তার জীবনের কোনো সময়ে গনোরিয়া বা গনোরিয়া রোগে আক্রান্ত হয়ে তার ট্রিটমেন্ট হয়েছে, চাপা পড়েছে, তাইলে কিন্তু ওষুধ থুজা নয়, সেখানে গনোরিয়া আমরা মেডোরিনামের কথা চিন্তা করতে পারি। বলো স্যার এই কথাটা কেন বললেন? বলার কারণটা হচ্ছে যেহেতু মেডোরিনাম গনোরিয়ার রোগ জীবাণু থেকেই তৈরি, সুতরাং সেই ওষুধটা যদি গনোরিয়ার প্রমাণ পাওয়া যায় অথবা গনোরিয়ার চাপা অথবা গনোরিয়ার চিকিৎসাজাত কোনো রোগ যদি পাওয়া যায়, আমরা থুজা না চিন্তা করে আমরা মেডোরিনাম চিন্তা করতে পারি। এই জন্য এই কথাটা। তাহলে দেখেন পার্থক্যটা বুঝে গেলাম। অর্থাৎ সাইকোটিকের সব লক্ষণ বর্তমান, কিন্তু গনোরিয়া হয়েছে বা গনোরিয়া চাপা পড়ছে অথবা বংশগতিতে আসছে সেটা না জানলেই
আমরা থুজা প্রথমে ব্যবহার করতে পারি। তাহলে বুঝতে পারছেন কি জিনিস বললাম গনোরিয়ার জীবাণু যেহেতু সাইকোসিস মায়াজম, সেহেতু জীবাণু সংক্রান্ত কোনো রোগ অথবা অতীতে তার পিতৃপুরুষের রোগ হয়ে চাপা পড়েছে, তাইলে আমরা সেটা চিন্তা করি। কিন্তু আমরা এটা জানলাম না, তখন আমরা থুজা ব্যবহার করতে পারি। তাহলে থুজার সিমটমটা কি, থুজার লক্ষ্যটা কি? দেখুন, আগে বলছি সাইকোসিস মায়াজমে বৃদ্ধি। তাহলে বৃদ্ধিটা যে আপনার গনোরিয়া রোগতে হবে তা তো নয়। গনোরিয়া রোগ ছাড়া বৃদ্ধি হতে পারে, যেমন আঁচিল, টিউমার, পলিপ, অর্থাৎ শরীরের বর্ধিষ্ণু যে কোনো অঙ্গই হতে পারে। সেখানে আমরা অনায়াসে থুজা দিয়ে ব্যবহার করতে পারি। যদি থুজাতে কাজ না হয়, তখন আমি চিন্তা করব অন্য কোনো মেডিসিন আসে কি আসে না। অর্থাৎ এই সকল লক্ষণে আমরা এগুলো প্রয়োগ করতে পারি। অর্থাৎ গনোরিয়া চাপা অথবা গনোরিয়া রোগ সংক্রান্ত কোনো রোগী যদি না আসে, তাহলে আমরা থুজা ব্যবহার করব। আর যদি ওই সংক্রান্ত বিষয়ে আমরা একটু নিশ্চিত হতে পারি, তাহলে গনোরিয়া ম্যাডোনিনামটা ব্যবহার করার চেষ্টা করব। দেখুন, এগুলো সবই গভীর ক্রিয়াশীল ওষুধ। ব্যবহার করার আগে বারবারই চিন্তা করবেন আমি ঠিক করছি কিনা। আচ্ছা, চলে আসি। তাইলে বুঝতে পারলাম যে এই দুইটা রোগের পার্থক্যটা কি, আর এক একটা রোগের কথা। তারপরে কি আছে থুজাতে? মানসিক অপরাধবোধ, লজ্জা এবং গোপনীয়তা। তাইলে এই তিনটা কথা থাকলেই, কিন্তু সেখানে আমরা ম্যাডোনিনামে কি পাই? ম্যাডোনিনামে পাই শিশুসুলভ আচরণ, সন্দেহ প্রবণতা। সন্দেহ প্রবণতাটা আমরা মায়াজমের ভাগ করি, প্রত্যেকটা মায়াজমেই থাকতে পারে। অর্থাৎ এই যতগুলো রোগ, 5টা রোগ নিয়ে আলোচনা করবো, ওষুধ নিয়ে আলোচনা করবো, সেগুলিতে সবই থাকতে পারে। কিন্তু পার্থক্যটা মনে রাখার চেষ্টা করবে, এই সন্দেহ প্রবণতা সব জায়গায় থাকবে। আর লজ্জা, অপরাধী, গোপনীয়তা, সেটা স্পেশালি থুজার ব্যাপার। আর যদি সেটা শিশুসুলভ আচরণ হয়, সন্দেহ প্রবণতা, তাহলে আমরা ম্যাডামের কথা ভাবতে পারি। দেখুন, এগুলোর উপরে একদম জোর দিয়ে করতে হবে আমি এমন কথা বলছি না, কারণ আমাদের প্রথম লক্ষণটাই যদি মনে থাকে, অর্থাৎ একটা হচ্ছে বর্ধিষ্ণু আর একটা হচ্ছে গনোরিয়ার চাপা পড়া। আর সেই হিসেবে যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে ন্যাট্রাম সালফের কথা একটু বলেই রাখি। কি সুন্দর করে আমাদের নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় বলে গেছেন, কি জল, জলা, জলীয়। অর্থাৎ ন্যাট্রাম সালফটা সাইকোটিক মায়াজমের জল, জলা, জলীয়। অর্থাৎ বর্ষাকাল শেষসাথে অথবা জলজনিত খাওয়া দাওয়া করলে, এবং সেটা করলেই আমরা ন্যাট্রাম সালফের কথা চিন্তা করতে পারি। তাহলে দেখুন, একটা লক্ষণ ভিত্তি করেই আপনি ওষুধটা প্রয়োগ করতে পারেন। অর্থাৎ শেষসাথে আবহাওয়াতে বর্ষাকালে অথবা জলীয় কোনো খাওয়া খালি তার যদি রোগ বৃদ্ধি হয় এবং তার সঙ্গে যদি শ্বাসকষ্ট থাকে। আমরা এর আগে বলছিলাম যে এই মায়াজমের সবচেয়ে আকর্ষণ হচ্ছে তার ফুসফুস। তাহলে ফুসফুসের ট্রাভেলসে শ্বাসকষ্টের ট্রাভেলসে সেটা যদি বর্ষাকালে বাড়ে এবং বর্ষাজনিত তার বৃদ্ধি হয়, এবং বর্ষাকালে যদি কোনো রকমের ট্রাভেলস বা কোনো রকমের রোগও যদি হয়ে থাকে, সেগুলো আমরা ন্যাট্রাম সালফ দিয়ে ভালো করতে পারবো। অর্থাৎ যে ওষুধগুলো শীতকালে বা গরমকালে বৃদ্ধি পায়, তার চেয়ে যদি বর্ষাকালে বৃদ্ধি পায়, তাহলে দেখুন ন্যাট্রাম সালফে মেইন ওষুধ বলে আমরা ধরেই নেব। এবং সেই সুবাদে ন্যাট্রাম সালফের কথা মনে রাখবেন, যখনই কোনো রোগী শ্বাসকষ্টের ফেল করবেন, চিকিৎসা হচ্ছে না, বর্ষাকালের খোঁজখবর পালেন, বর্ষাকালে বৃদ্ধি পায় এবং তার নাকের রেশা অনেক সময় সাদা হয়ে থাকে এবং ঘন সবুজ হয়ে থাকে, তাইলে আমরা বুঝে নেব যে সেটা ন্যাট্রাম সালফের রোগী। তাহলে এই যে সুন্দর 4টা কথা দিয়ে নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় কি সুন্দর করে বলেছেন, তাইলে আমরা ওষুধগুলো, তাহলে এটার গভীরতা বেশি এবং এটা সাইকোটিক মায়াজমের, এবং এটা কোন সময় প্রয়োগ করব সেটাও আমাদের বলা হলো। অর্থাৎ সকল কিছু থাকবে, তার সঙ্গে থাকবে কি শ্বাসকষ্ট, বর্ষাকালে বৃদ্ধি অথবা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এবং সেই সকল কারণে যদি যে সকল রোগ হোক না কেন, তাহলে আর শরীরের তো ওইগুলো আছেই, আঁচিল, টিউমার, একজিমা,
ইয়ে বর্ধিষ্ণু কোনো কিছু যদি হয়ে থাকে, শরীর যদি ফুলে থাকে, যেমন রাষ্ট্রক্সের কথা অনেক সময় বলি যে ব্যথা বেদনা হলো জায়গাটা ফুলে গেল, সেটাও সাইকোসিস মায়াজম। কিন্তু সেখানে আমরা রাষ্ট্রক দিয়ে ভালো করতে পারি। রাষ্ট্রক ভালো না হলে আপনার ন্যাট্রাম সাল্টটা ব্যবহার করবেন, কারণ ন্যাট্রাম সাল্টের গভীরতা রাষ্ট্রক্সের চেয়ে সিভিলিটি সাইকোসিস মায়াজমের অনেক বেশি। তাহলে সেই সুবাদে আমরা কোষ্ঠিকামের কথা আসতে পারি। দেখুন, কোষ্ঠিকাম এমন একটা মেডিসিন, অর্থাৎ প্যারালাইসিস যদি আমরা কোনো রোগী ধরে থাকি বা বুঝে থাকি, আমার কোষ্ঠিকামের ভিডিওটা দেখার আহ্বান জানাচ্ছি এবং শেয়ার করার চেষ্টা করবেন। কারণ এই সকল তথ্য কথা হয়তো একবার বলে গেছি, দ্বিতীয়বার বলারও তো সময় হবে না। কোষ্ঠিকামে সেই সুবাদে দীর্ঘ আলোচনা করেছি। এত সুন্দর মেডিসিন এবং আপনারা অনায়াসেই এই সকল মেডিসিন ব্যবহার করতে পারেন, কোন রকমের জটিলতা সৃষ্টি হয় না। যে তাও বর্ধিষ্ণুতা আমরা রাখতে পারি না, এটা বাড়েই বাড়ে, 100তম বাড়ে, 50তম বাড়তে পারে। কিন্তু কোষ্ঠিকাম আমি বলবো মাইল্ড ওষুধ, অনেকটা লাইকোবোডিয়ামের মতন। আপনারা অনায়াসেই প্যারালাইসিস রোগীর অনায়াসেই আপনারা ব্যবহার করতে পারেন। সেই সুবাদে আমরা কি বুঝবো, আঁচলে টিউমার থাকতে পারে চোখের উপরে বা অন্যান্য অঙ্গে, কারণ যেহেতু সেটা সাইকোটিক মায়াজমের ওষুধ, সেহেতু আমরা এটা প্রয়োগ করতে পারি অথবা ব্যবহার করতে পারি। কিন্তু যদি দ্বিতীয় কথা আসি, মানসিক কষ্ট, মানসিক কি হতে পারে, অর্থাৎ সহানুভূতিশীল এবং ন্যায়পরায়ণ। অর্থাৎ এই দুইটা কথা মনে রাখলেই আমরা এই থুজা, ম্যাডোনিনাম, ন্যাট্রাম সাল্প এবং কোষ্ঠিকামের পার্থক্যটা জেনেই আমরা ওষুধটা প্রয়োগ করতে পারি। তারপরে নাইট্রিক অ্যাসিড, এটা বুঝে নিই, সিভিলিটিক মায়াজমের ওষুধ। তারপর আমাদের এখানে দিয়ে দিল, কেন দিল সেটাও একটু ব্যাখ্যা করি। কারণ আঁচিল টিউমার এবং পিস্টুলা অথবা বর্ধিষ্ণু কোনো জায়গায় যদি ব্যথা এবং রক্তপাত হয়, তাইলে নাইট্রিক অ্যাসিড। দেখুন, এই যে সিভিলিটিক মায়াজমের রক্তপাত অর্থাৎ ধ্বংসাত্মক কার্যকলাপ তার যখন থাকে, পূর্ণাঙ্গ সিভিলিটিক মায়াজমে হয়তো তার নাই, কিন্তু ওই যে বললাম এই আঁচিল টিউমার অথবা কোনো কারণে পলিপ বলেন, যাই বলেন না কেন, সেখানে যদি কোনো রক্তপাত ঘটে, তাইলে আমরা, অথবা ব্যথা যদি সিভিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি অবস্থা ভেদে। কারণ এই কারণেই দেখবেন তিনটা মায়াজমের এক একটা ওষুধ সিভিলিটিক ওষুধ দিয়ে রাখে। কারণ আমরা যদি ফেল করি অথবা বুঝতে না পারি, অথবা আমরা কেস টেকিং নেওয়ার সময় ভাগ করা মতন লক্ষণ কোনো পেলাম না, তাহলে হয়তো জটিলতা হতে পারে। কিন্তু আপনি যদি কেস টেকিংটা সুন্দর করে নিতে পারেন, তাহলে বুঝবেন। কারণ অঙ্গগুলোর উপরে কোনো রকমের ক্ষয়জাত কিছু না থাকলেই কখনো সিভিলিটিক মায়াজম হয় না। আমরা সিভিলিটিক মায়াজম কিন্তু পড়াবো, আলোচনা করার চেষ্টা করবো। সেই সুবাদে আপনার নাইট্রিক অ্যাসিড শরীরিক মায়াজম লাগে, সিভিলিটিক মায়াজম তো লাগে, সেটা সাইকোটিক যুক্ত করা হয়েছে। যেহেতু এই ওষুধটার গভীরতা অনেক বেশি, সিভিলিটিক মায়াজমের সঙ্গে যুক্ত হয়ে সাইকোটিকটা অনেকটা জটিল করে জটিলতা এই প্রসেসটা। অর্থাৎ ওষুধের দুইটা লক্ষণ করে আলোচনা করলাম, একটা মানসিক এবং শারীরিক। একটা কথা বললাম কিসের, ম্যাডোনিনামের, আর জলে বৃদ্ধি বললাম, কোষ্ঠিকামে বললাম টিউমার এবং প্যারালাইসিস। অথবা আঁচিল টিউমারের জায়গায় যদি রক্তপাত ঘটে, তখনই আমরা ধরেই নেব সেটা সিভিলিটিক মায়াজম মধ্যেই পড়ে। আমরা যদি আগের ওষুধগুলো কাজ না করে। এবার চলে আসি সিক্রিয়েশন, অর্থাৎ আমরা শ্লেষা বলি, যেখান থেকে রস টস বেরোক, সেগুলো কিরকম হবে, সেগুলো থুজাতে হবে চটচটে, সবুজাভ, ঘন এবং দুর্গন্ধযুক্ত। কথাটা একটা কথা মনে রাখলে হয়, চটচটে, সবুজাভ এবং দুর্গন্ধযুক্ত। এটা কিন্তু প্রত্যেকটা মায়াজমই থাকতে পারে, কিন্তু একটু পার্থক্যটা মনে রাখার চেষ্টা করবেন। ঘন, সবুজাভ এবং গন্ধ ম্যাডোনিনামও আছে। তাহলে এই দোনোটা ওষুধ কাছাকাছি, অর্থাৎ এই দুটোটার ভিতরে পার্থক্য নির্বাচন করা যাবে না। কারণ একটাতে আমি আপনাদেরকে পার্থক্যটা আগেই বলে দিয়েছি, গনোরিয়া থেকে আগত, আর একটা হচ্ছে
আগেরটা হচ্ছে গনোরিয়ার কোনো সিমটম আমরা পেলাম না, অথবা চাপা দেওয়ার ইতিহাস আমরা জানলাম না, কিন্তু জেনারেলি আমরা হয়তো তথ্যগত চিন্তা করে সেটা সিভিলিটি সাইকোটিক মায়াজম থেকে আসছে জেনারেশন, তাইলে হয়তো আমরা এটা ওষুধ প্রয়োগ করতে পারবো, যেমন আছিল টিউমার অথবা অন্য কিছু। আর এই যে বললাম এই দোনোটা ওষুধের সেম, কিন্তু নেট্রাম সালফেট দেখুন, নেট্রাম সালফেট ঘন এবং সবুজাভ, এটা সাধারণত অর্থাৎ শ্বাসকষ্টের সঙ্গে যদি জড়িত হয়, অর্থাৎ কাশি যদি তাকে কাশির সঙ্গে যখন শ্লেষা বের হয় এবং কাশির সঙ্গে যদি কোনো বর্ষাকালে বৃদ্ধি পেয়ে সেই রকম কফ যদি বেরোয়, কফের দুর্গন্ধ থাকবে, ঘন থাকবে এবং সবুজ আবহাওয়া থাকবে, এবং তাহলেই আমরা নেট্রাম সালফেটের কথা চিন্তা করতে পারি। আমি এগুলো পার্থক্যের কথা বলে দিচ্ছি, এক একটা ওষুধের এক একটা লক্ষণ যদি ঠিক মতো মনে রাখতে পারেন, তাহলে পার্থক্যটাও আপনারা অনায়াসে নির্বাচন করতে পারবেন। হয়তো দু একটা লক্ষণ অনেক সময় একও হইতে পারে, তাতে করে কিছু যায় আসে না, কারণ আমাদের লক্ষ্য একটা, অর্থাৎ সেবা দিয়ে আগামীতে যেন কোনো রোগ শোক তার শরীরে না আসে, সেই চেষ্টাই আমাদের উদ্দেশ্য। খালি শ্বাসকষ্ট ভালো করা নয়, বা যেই কারণে রোগী আসছে সেটা ভালো করেই আমরা খুব বাহাবা পেলাম তা কিন্তু নয়। আমাদের লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য একদম আলাদা। সেগুলো নিয়ে আরো পরে আলোচনা করার চেষ্টা করব, কারণ আমরা তো এখনো বেসিকে জানি না। কারণ আমরা হয়তো তাড়াতাড়ি করে রোগ ভালো করে, আমাদের অত অহংকার চলে আসে, আমি হোমিওপ্যাথিক ডাক্তার হয়ে গেছি, কত রোগী ভালো করে ফেলেছি। কিন্তু আপনি কোনো মানুষকে শেষ চিকিৎসা দিতে পারেন নাই, যেই চিকিৎসা দিলে তার আগামী 80 বছরে কোনো রোগ শোক হবে না, সেটাই যেন আপনাদের লক্ষ্য হয়। সেই লক্ষ্য হওয়ার উদ্দেশ্যে আমার এই সকল আলোচনা। কারণ আমরা মায়াজমি ভিত্তিক চিকিৎসা করতে পারলেই রোগীর সকল রকমের রোগ থেকে দূরে রাখার অথবা নিরাপদ স্থানে রাখার পারবেন বলে আমার বিশ্বাস। চলে আসে তাহলে তৃতীয়টা কি, বিশিষ্ট, অর্থাৎ কোন লক্ষণের ভিত্তিতে আমরা অনেক সময়, যেমন ডাইন দিকে হচ্ছে থুজা, তাহলে এই কথাটা মনে রাখতে পারি। আর ঠান্ডায় বাড়ে, তাহলে এই দুটা কথা আমরা বুঝতে পারলাম, ঠান্ডায় বাড়ে এবং ডাইন দিকে অনেকটা লাইকোপোডিয়ামের মতন ডাইন দিকে থুজা কাজ বেশি। তাহলে এই তিনটে চারটে কথা কি কি পেলাম দেখুন। থুজাতে পেলাম আছিল টিউমার, বদ্ধিষ্ণু, এবং সিক্রিয়েশনটা হচ্ছে সবুজাভ, ঘন, আঠালো আর একটু দুর্গন্ধযুক্ত, এবং লজ্জা, অপরাধ এবং গোপনীয়তা, এবং সন্দেহ প্রবণতাটা আছে, তবে সেটা ম্যাডোরিনামে বেশি। তো ম্যাডোরিনামে কি, অর্থাৎ জীবাণুগঠিত রোগ, অর্থাৎ গনোরিয়া থেকে কোনো রকমের চাপা পড়ে, অথবা গনোরিয়া চাপা পড়ে, অথবা বংশগতিতে গনোরিয়া ছিল, এরকম রোগী যদি পাই আমরা অনায়াসে ম্যাডোরিনাম ব্যবহার করতে পারি। এবং অনেক সময় আমরা হয়তো শ্বাসকষ্ট বা অমুকে ব্যবহার করব, কারণ চিন্তা করবেন যে আমার এই লক্ষণগুলো তার কাছে আছে কিনা। আর ঘন কথা বললাম, এগুলো প্রায় একই রকম দুর্গন্ধ এবং সবুজাভ হয়, এবং সমুদ্র পৃষ্ঠে তার আরাম, অর্থাৎ সিশোরে গেলেই তার স্বাস্থ্য ভালো থাকে। এরকম যদি কেউ বলে যে না, আমি সিশোরে গেলেই সেখানে বাতাসে আমার খুব ভালো লাগে এবং সেই বাতাসে আমার আরাম বোধ হয়। আর রাত্রে বৃদ্ধি, দেখুন সিবিটি মাধ্যমে ম্যাডামও রাত্রে বাড়ে, অর্থাৎ এই যে শ্বাসকষ্ট কথা বললাম বা অন্য কোনো ট্রাবল যদি বাড়ে, তখন আমরা রাত্রে যদি বৃদ্ধি পাই আমরা বুঝে নিলাম। আর দিনে ঘুম পায় কার, ম্যাডোরিনামের, সেটা কিন্তু থুজাতে নেই। দিনে ঘুম ঘুম ভাব অনেক সময় থাকে যদি সিবিলিটিক মায়াজম হয়ে থাকে। তাইলে আমরা এই কথাগুলো মনে রাখলাম। আর নেট্রাম কত সুন্দর তো কথা বললাম, জলীয় এই ধরনের সংক্রান্ত কোনো কিছু থাকলেই, এবং আমরা ধরেই নেব সেটা সাইকোটিক মায়াজমের মেইন ওষুধ। এবং যখন আমরা শ্বাসকষ্ট বা হাঁপানি রোগের ওষুধে ব্যর্থ হব, তখনই আমরা নেট্রাম সালটা প্রয়োগ করার চেষ্টা করব। কারণ আমি তো অনেক সময় বলি যে আর্সেনিক দিয়েই ম্যাক্সিমাম রোগী ভালো করতে পারবেন, তবে সমাধান টাইনবেন এই নেট্রাম সাল অথবা অন্য কোনো ওষুধ বা সালফার দিয়েই। কারণ সমাধান টানতে গেলে নেট্রাম সালটার প্রয়োজন,
শ্বাসকষ্ট হয়তো আর্সেনিকে ভালো থাকবে, কিন্তু পূর্ণাঙ্গ ভালো করতে হবে আপনাকে মায়াজমে কতটুকু তার শরীরে আছে সেই হিসাবে ওষুধটা নির্বাচন করার জন্য শেষে আপনার ন্যাট্রামসাটা প্রয়োগ করবেন। কারণ ফিনিশিং যখন টানতে হবে, শেষ যখন টানতে হবে, তখনই কোনো মায়াজমের পূর্ণাঙ্গ রিলিফ দিয়েই আপনাকে আগাতে হবে। কারণ ওটা থেকে গেলেই শরিক মায়াজমের আর কাজ করে না এবং শরিক মায়াজমে তখন উপকার পাবে না। ন্যাট্রামসাপ দিয়ে শরিক মায়াজম দিবেন, যদি তার শ্বাসকষ্ট থেকে থাকে শরীরকে তাকে বাড়িয়ে দেবে। অর্থাৎ এটা এখনো শেষ হয় নাই, অর্থাৎ চিকিৎসাটা আরো ওষুধ লাগবে। কি সুন্দর! এত হোমিওপ্যাথিক এইভাবে আমাদেরকে ওষুধগুলো প্রমাণ করে দেয়। সেই সুবাদেও আমরা যদি চিকিৎসা করতে না পারি বা ওষুধের দিক নির্দেশনা না বুঝি, আমরা হয়তো অনেকে বেশি পড়ালেখা করে ফেলেছি। সেই কারণে ওষুধ নির্বাচন ক্ষেত্রে অনেকগুলো ওষুধ আমাদেরকে মনে এসে দ্বন্দ্ব জাগায় এবং দ্বন্দ্ব জাগাতেই আমরা ওষুধগুলো ঠিক করতে পারি। আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। পঞ্চম ব্যবহার করেন, আপনাকে ঠিক করে দেবে। বলছি সততম প্রয়োগ করে আমি আজ পর্যন্ত বুঝতে পারি না কোন ওষুধটা আমাদেরকে পথ দেখায় না। কিন্তু পঞ্চাশতম পদ্ধতি, ওষুধ যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনাকে পথ দেখাবে। আমার দ্বারা এটা সম্ভব নয়, আপনি অন্য ওষুধের চেষ্টা করেন। কিন্তু সেই হিসাবে আমি বলবো শততম পদ্ধতি আমাদেরকে কোনো পথ দেখায় না। আর কোষ্ঠের কথা তো বলাই রাখে না, এটা শুষ্ক এবং আঠালো। সহানুভূতি কথা বললাম। ঠান্ডা সচরাচর যে সকল রোগের সৃষ্টি হয়ে থাকে তার ভিতরে কোষ্ঠিকাম একদম। দেখুন, অনেক সময় মনে পড়ে যে অ্যাকোনাইট এবং কোষ্ঠিকামের মধ্যে পার্থক্যটা। খুব ঠান্ডাতে অ্যাকোনাইট, আবার কোষ্ঠিকাম হচ্ছে শীত, ঠান্ডাতে তার কষ্ট বাড়ে অথবা রোগ শোক হয় অথবা তার গরমে ভালো লাগে। তাইলে এই পার্থক্যগুলো যখন কোষ্ঠিকামটা পড়বেন বা কোষ্ঠিকামটা আমার ভিডিওটা দেখবেন, আমার মনে হয় আপনাদের এই কোষ্ঠিকামের উপরে আর পড়ালেখা করার দরকার হবে না। এত সুন্দর মেডিসিন এবং এত সুন্দরভাবে সেখানে ব্যাখ্যা করা হয়েছে। এবং তখন হয়তো অনেক সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করছি, এখন হয়তো সময় সুযোগ কুলাবে না আর কোনো ওষুধ এভাবে আলোচনা করার। সেই সুবাদে আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওগুলো দেখে ওষুধগুলো মনে রাখার চেষ্টা করেন আর প্রয়োগ করেন। প্রয়োগ আপনাকে ডাক্তার বানাবে। আমি কিচ্ছু করতে পারবো না, প্রয়োগ করে করে আপনারা টপ হবেন এই বিশ্বাস আমার আছে। তারপরে চলে আসি নাইট্রিক অ্যাসিড। সেটা আমরা জানি যে রাগী, প্রতিক্রিয়া এবং পরায়ণ। অর্থাৎ প্রতিক্রিয়া পরায়ণ কেন বলছি, দেখুন সিভিলিটির মাধ্যমে অর্থাৎ ধ্বংসক, রাগী এবং প্রতিক্রিয়া পরায়ণ, অর্থাৎ প্রতিযোগিতা চায়। যদি কোনো লোক তাকে আঘাত করে তার প্রত্যাঘাত করা তার স্বাভাবিক নিয়ম। ওই যে মিশ্রিত কথা বললাম, এই জন্য মিশ্রিত মায়াজমটা সচরাচর নাইট্রিক অ্যাসিড সাইকোসিস মায়াজমে ওষুধে প্রয়োগ করার প্রয়োজন হয় না। প্রয়োগ কখন হবে? যখন আমরা থুজা, ম্যাডোরিনাম, ন্যাট্রামসাম এবং নাইট্রিক অ্যাসিডের কিছু লক্ষণ পাবো, তার সঙ্গে মায়াজম যুক্ত হবে। কারণ এর আগে আমি বলছিলাম, যখনই আমি মায়াজম পড়াইতে গেছিলাম এর আগে ঠিক সুন্দর করে বলছিলাম সিভিলিটিক মায়াজম কিভাবে চিনার উপায়। যেমন আমরা বলি নাক চ্যাপটা, দাঁতে ক্ষয়জাত, অথবা কোনো অঙ্গহানি, অথবা জেনেটিক্যালি কোনো ট্রাবলস আছে, তাইলেই। আর যদি আমাদের সিমটমে পড়ে যে চুল, নাক, কান, দাঁত আলোচনা করতে গিয়ে আমরা যদি সেই ভাগগুলো করে ফেলি এবং সেই রোগী যদি ক্রনিক মায়াজম হইয়া আসি বলে যে আমি প্রেশারও বুঝতেছি, তাইলেও আপনার 3টা মায়াজমকে ভাগ করে আপনি নিতে পারবেন কোনটা কোন প্রেশারে পড়ে। কেন? আমি এর আগেও বলছি, অঙ্গহানি না হলে কোনো রকমের কোনো ট্রাভেলস মানুষের হয় না। অঙ্গহানি হচ্ছে মূল কারণ। অর্থাৎ এই দুইটা মায়াজমের একটা হচ্ছে সাইকোটিক আর একটা হচ্ছে সিভিলিটিক। একটা ধ্বংসাত্মক আর একটা হচ্ছে কোনো অন্তত 2-3টা অঙ্গের উপরে আক্রমণ না থাকলে সাইকোটিক মায়াজম হয় না। চলে আসি নাইট্রিক অ্যাসিডের কথা গেল। রাগী, প্রতিক্রিয়া, যেই কথাটা বলতেছিলাম, যেই কথাটা বলার জন্য আজকে আমার আলোচনা, এই যে রোগ ধরি কি করি চিকিৎসাগুলো। আজ একটা কেস টেকিং নিয়েছিলাম, কি সুন্দর। দেখুন, হয়তো বলবেন যে
রোগ যখন ধরবেন বা ধরার মতন অভিজ্ঞতা যখন হবে, রোগী বলল যে আমার কোনো রকমের ট্রাভেলস নাই, আমি 40 বছর পর্যন্ত সুস্থ শরীরেই ভালো আছি, কিন্তু এমন 40 বছর পরে আমার ক্যান্সারটা হয়ে গেল, আপনারা কি বলবেন? কি ওষুধ দিবেন? কারণ তার আর কোনো ট্রাভেলস নাই। মনে রাখবেন, যখনই টিউবারকুলোসিস অর্থাৎ টিবি বা কোনো ক্যান্সার জাতীয় কোনো রোগ যদি শরীরে থাকে, তখন সেই লোক ভালোই থাকে, তার কোনো রকমের আর কাউকে সে সুযোগ দেয় না এই শরীরে প্রবেশ করার। কি সুন্দর টেস্টিংটা নিলাম, নিয়ে অবাক হয়ে গেলাম। সে হয়তো কেমোথেরাপি দিয়েই দিয়েছে 4টা এবং বয়স তার 40, কিন্তু কোনো রকমের অন্য কোনো জটিলতা ছিল না। অর্থাৎ 40 বছর এসে তার গলাতে ট্রাভেলস হলো, ট্রাভেলসের পরে কিছুতেই ভালো না, পরীক্ষা করলো এবং গলার ভিতরেই টিউমার, এবং কিছুতেই সে পানি বা শক্ত জিনিস খেতে পারে না, এবং পারে না গতিকে যখন টেস্ট করি দেখলো গলাতে তার ক্যান্সার, তার কেমোথেরাপি অন্তত 4-5টা দেওয়া হয়ে গেছে। তারপরও হয়তো আমার কাছে আসছে, সেটা হচ্ছে অন্য কথা, আমি পরে আলোচনা করতেছি। কিন্তু আপনারা যারা টেস্ট করবেন, যারা রোগীলিপি নিবেন, দেখুন এই রোগীলিপির আর কোনো কষ্ট নেই। তাহলে 40 বছর পর্যন্ত সে ভালোই ছিল, কারণ যখনই নীরব রোগ, কঠিন রোগগুলো হয়, তখন তার শরীরে অন্যান্য রোগগুলো প্রকাশ পেতে কষ্ট হয়। অর্থাৎ কাউকে সে চান্স দেয় না, আমি এই শরীরে আছি, তোমরা আসার দরকার নাই, আমি তাকে শেষ করব, আমি তাকে তার জীবন নিয়ে যাব, তোমাদেরকে এসে এই রোগীকে আর ট্রাভেলস করার কষ্ট না, আমি একাই আনা। সেই কারণে দেখুন 30-40 বছর পর্যন্ত কি সুন্দর করে তার চাপা দিয়ে 40 বছর এসে একটা কষ্টে সে খেতে পারে না, এবং খেতে এলে ইভেন পানি পর্যন্ত খেতে তার কষ্ট। তারপরে ভালো না হওয়াতে হয়তো 3-4 মাসে রোগ সৃষ্টি ধরা খাওয়ার পরে সে হয়তো কেমোথেরাপি দিল। কিন্তু আমরা যদি এরকম রোগী পান, কিরকম বললাম, তাহলে বুঝতে পাচ্ছেন যে সকল রোগ সত্যিকারের বংশগতি থেকে একেবারে সরাসরি ক্যান্সারের উপদ্রব, অর্থাৎ জেনেটিক্যালি রোগটা আমরা ধরতেই পারলাম সে ক্যান্সার বডি, এবং ওষুধগুলো আপনাদের জানা আছে, 3-4টা আসতেই পারে। সেগুলো লক্ষণ আপনি হয়তো নির্বাচন করবেন। আমি আজকে বলবো না, রোগীটা ভালো হলে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে কার্সিনোসিন তার লাগবেই, যেহেতু বংশগতিতে আছে। প্রয়োগ করা কখন কিভাবে করবেন সেগুলো আমি হয়তো অনেক সময় আলোচনা করেছি, কিন্তু আরো 2-3টা হয়তো ওষুধ আসতে পারে, সেখানে আমরা ল্যাকোসিসের কথা চিন্তা করি। এটার গভীরতা জেনে আমি অনেক সময় এটা থেকে দূরে থাকার চেষ্টা করি, এখনো বলবো সেটা থেকে দূরে থাকার চেষ্টা করেন। তারপরে যে ওষুধগুলো আসে সেগুলো আর্সেনিক, কোনিয়াম এবং আরো 2-1টা ওষুধ আসতে পারে। সেই সিস্টেমে আমরা এগিয়ে যাওয়া চাই। কেন আমি এই ঘটনাটা বললাম, আপনারাই যখন কোনো রোগীর কেস টেকিং নেবেন, এতদিন বলছি কি যে আর কোনো বাধা আছে কিনা, বাধা দেখেন কি সুন্দর রোগী এসে বলল আমি খুব ভালো আছি, আমি খুব ভালোভাবে জীবন কাটিয়েছি, আমার কোনো রকমের কোনো ট্রাভেলস নাই, আমি 5 সন্তানের জনক। সুতরাং আপনি চিন্তা করেন, এই এত কিছু হওয়ার পরও তার কোনো রকমের ট্রাভেলস হয়নি, অর্থাৎ অন্য কোনো রোগকে আসতেই দেয় না। যখন বংশগতির কোনো রোগ হেরিটেট করে, সেটা ছোটবেলাও বোঝা যায়। অর্থাৎ যেমন ধরেন টিউবারকুলোসিস বডির রোগী যদি দেখেন, দেখবেন ছোটবেলা একমাত্র নিউমোনিয়া ছাড়া আর তার কোনো কষ্ট হয় না। নিউমোনিয়ার সঙ্গে হয়তো শ্বাসকষ্ট বা অন্য কিছু থাকে, কিন্তু তার শরীরে অন্য রোগের কোনো হয় না। শরীর দুর্বল, কিন্তু অন্য রোগ তার ভিতরে থাকে না। যাই হোক, এগুলো হচ্ছে কেস টেকিং নিয়ে যখন সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবেন, তখনই বুঝতে পারবেন যে, যেমন এই রোগীর কথা বললাম, এবং আপনি বলেন তো এই রোগীকে কি আমি নাক্স আর অন্য পালস বা অন্য কিছু দেওয়ার সময় সুযোগ সে দিল? মোটেই না। আমি প্রথম থেকেই আর্সেনিক দিয়েই শুরু করেছি। তার কারণ হচ্ছে অন্য কোনো ট্রাবল যদি থাকে, অন্য কোনো রোগের যদি বা অন্য কোনো জীবাণুর বা অন্য কোনো কিছু থেকে, তাহলে আর্সেনিকে সেটাও করবে এবং দুর্বলতাটা কাটবে, এবং প্রিভেন্টিভ অর্থাৎ প্রাথমিক আমি ক্যান্সারের ওষুধ দিয়েই শুরু করলাম। এটার ডেভেলপমেন্ট, এটার অবজারভেশন করেই বাকি ওষুধগুলো হয়তো সিলেকশন করব, এই আশা রেখে আজকে আপনাদের এই সাইকোটিক মায়াজমের 5টা ওষুধের
নাম বলে এগুলো মনে রাখার চেষ্টা করবেন লক্ষণ পেতে, এবং লক্ষণের উপরে ভিত্তি করেই ওষুধ নির্বাচন করার চেষ্টা করবেন। কোন রকমের রোগ দৃষ্টে আমাদের ওষুধগুলো হয় না, এবং আমার ভিডিওগুলো প্রচার করবেন এই আহ্বান জানিয়েই আজকের এই আলোচনা শেষ করছি।